প্রকাশিত হল FM শাহিনের ধানমন্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ। লেখক ও চলচ্চিত্র নির্মাতা FM শাহিনের নতুন গ্রন্থ ধানমন্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান গতকাল ২৩শে অগস্ট ২০২৬ রবিবার বিকেল ৫টায় কলকাতার রবীন্দ্র সদন চত্বরের অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠিত হয়েছিল। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, এই বইয়ে অতীতের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ দেখার দারুণ মুন্সিয়ানার পরিচয় লেখক দিয়েছেন। বর্তমান সময়ের বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি তার আলোচনায় উঠে আসে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষদের নিজেদের ঠিক করতে হবে তারা কোন পরিচয়ে টিকে থাকবে, বাঙালি না ভিন্ন কোনো পরিচয়। পোড়াবাড়ির সংলাপ যেন আজকের বাংলাদেশের জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। যদি বাংলাদেশকে বেঁচে থাকতে হয় তাহলে বাংলাদেশে বেঁচে থাকার একমাত্র সুযোগ হচ্ছে তার বাঙালিয়ানা, বাঙালিত্বকে তুলতে হবে। তার বাঁচার কোনো রাস্তা নেই। আর ধর্ম করা হচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, দেখুন আপনারা অনেক বিদ্বান লোক, একটা ছোট্ট বইয়ের কথা বলি, সেই বইটা পড়ে নেবেন। তারপরে এরকম অনেক বই লেখা হয়েছে। ওই বইটা প্রথম আমার দেখা 1914 সালে বইটা বেরিয়েছিল, সিস্টার নিবেদিতার লেখা ধর্ম অ্যান্ড রিলিজিয়ান। বাংলাদেশ আজকে রিলিজিয়ান নিয়ে আছে, ধর্ম ভুলেছে। ধর্ম রিলিজিয়ান এক নয়। ধর্ম মানুষ এবং জানোয়ার, এই দুটোর মধ্যে বিভেদ তৈরি করে। বর্ষিয়ান সাংবাদিক মানস ঘোষ বলেন, FM শাহিন ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে অসাধারণ সাহিত্য চর্চা করেছেন। ইতিহাস যে চলমান এবং সাধারণ মানুষ লিখে চলেছেন, সেটি এই উপন্যাসে দারুণভাবে ফুটে উঠেছে। মানস ঘোষ আরও বলেন, আমি দীর্ঘ সময় বাংলাদেশ নিয়ে কাজ করেছি। ৭১-এর পাকিস্তানিদের গণহত্যা রিপোর্ট থেকে শুরু, কিন্তু আজও আমি বাংলাদেশের মানুষকে চিনে উঠতে পারিনি। শাহিনকে আমার হৃদয়ের অন্তর থেকে আমি অভিনন্দন জানাই, এবং হি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব অফ অ্যান এরা which is not known to the Bengalis and especially the present generation. বর্তমানে যে প্রজন্ম, সে ৭১-এর জানে না, ৭১ থেকে ৭৫ কি হয়েছিল বাংলাদেশ সেটা সম্বন্ধে তারা একেবারে ওয়াকিবহাল নয়। লেট আস ফেস ফ্যাক্টস। তার অনেক কারণ আছে। যাই হোক, হি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব এন্ড আই মাস্ট কমপ্লিমেন্ট হিম। যে বাঙালি কিন্তু এখনো হুঁশ হয়নি, বাঙালি এখনো সুতো ছেড়ে যাচ্ছে এই মৌলবাদীদের হাতে, এখনো খেলে যাচ্ছে, এখনো বলছে যে হাসিনা ডিড নাথিং গুড ফর বাঙালি, ফর বাংলাদেশ। এখন তো এমন কথা উঠছে যে বাংলাদেশ নামটাই নাকি হিন্দুয়ানি। এক মৌলানা বলেছে যে এটা হিন্দুয়ানির একটা ছোঁয়া আছে। তো বাংলাদেশ নামে যদি হিন্দুয়ানি ছোঁয়া আছে, তাহলে পরে the existence of whole Bangladesh comes to naught. আমার পশ্চিমবঙ্গ বাঙালি হিসেবে থেকে দেখি, পার্সপেক্টিভ থেকে দেখি, আমি এখনো বাংলাদেশের লোকদের কিন্তু বুঝে উঠতে পারিনি তারা কি চায়, বেসিক্যালি কি চায়। তারা কি জাতীয়তাবাদী, না তারা ওই পাকিস্তানপন্থী হতে চায়। তা এখন তো মাঝে মাঝে তো দেখি যে পাকিস্তানপন্থী আপনার খিলাফত আন্দোলন এর ফ্ল্যাগ, আইসিসের ফ্ল্যাগ, কলমা নিয়ে সব ফ্ল্যাগ নিয়ে বলছে পাকিস্তান চাই। তো এগুলো দিস ইজ একেবারে মানে আমাকে দে বিট মি, দে রিয়েলি। আমিও বাংলাদেশের লোককে আমি এখন বুঝে উঠতে পারিনি। আমি যদিও 25শে মার্চ যেদিনকে যুদ্ধ ক্র্যাকডাউন হলো, সেদিন থেকে আই এম ইনভলভড উইথ দ্য বাংলাদেশ পলিটিক্স। যুদ্ধ 9 মাস আমি যুদ্ধ কভার করেছি স্টেটসম্যানের ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে, এবং I had seen the fall of Khulna. I was bureau chief of the Statesman in Dhaka for 3 years. 2024-এ শেখ হাসিনার সরকার বদলের পর মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখবেন কিছুদিন পর বাটপার ইউনুস বাহিনী মপ করে সাভার স্মৃতিসৌধ ভেঙে গুড়িয়ে দিয়েছে। অধ্যাপক রুবি সাইন বলেন, শাহিনের উপন্যাস বাংলাদেশ, বাঙালির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একটি সেতুতে বেঁধেছে, যা অসাধারণ ভাবনা। তবে আজ বাংলাদেশে যা দেখছি, এটা সত্যি ভীষণ ভয়ের এবং উদ্বেগের। রিফিউজি হয়ে যাওয়ার যে কষ্ট, সেটাও কিন্তু শাহিনের বইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। অর্থাৎ শাহিনের এই পোড়াবাড়িটা কেবলমাত্র একটা পোড়াবাড়ির অস্তিত্ব না, পোড়াবাড়ি হচ্ছে একটা সংস্কৃতি, পোড়াবাড়িটি হচ্ছে টার্নিং পয়েন্ট। এই পোড়াবাড়ি
মুজিবরের বাড়িকে পুড়িয়ে দেওয়া এবং সেইখানে একটা নতুন সমাজে শুরু হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বাংলাদেশের পক্ষে একটা টার্নিং পয়েন্ট। আর আরও খুব ভালো লেগেছে আমার বইটার ব্যাপারে যে পরম্পরা প্রকাশনা, যিনি আপনি বোধহয় পরম্পরা প্রকাশনার আছেন, পরম্পরা প্রকাশনা খুব সুন্দরভাবে বইটা তৈরি করেছেন এবং খুব সুন্দরভাবে তার মানে মার্জিতভাবে এবং খুব স্পষ্টভাবে তার বইয়ের সব লেখনীগুলো পরিষ্কার সুন্দরভাবে ফুটে উঠেছে। সব থেকে বড় কথা যে এই বইটাকে যে শুধু সংলাপ, যেটা একটু শাহিন বলল, সংলাপের মাধ্যমে ও একটা সমাজকে, একটা রাষ্ট্রকে নতুনভাবে দেখানোর যে প্রচেষ্টা করেছে সেটা অত্যন্ত মূল্যবান। লেখক FM শাহিন বলেন, মানব সভ্যতার বিকাশ সংলাপের মধ্যে দিয়ে হয়েছে, তাই আমাদের সংলাপ জারি রাখতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সকল সংকট মোকাবেলায় সংলাপ জরুরি। কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান পরম্পরা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে গ্রন্থটি। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সমকালীন বাস্তবতার নানা প্রশ্নকে সাহিত্যিক সংলাপের আঙ্গিকে তুলে ধরার প্রয়াস রয়েছে বইটিতে। এই যে মুক্ত চিন্তা, এই যে প্রগতিশীল চিন্তার কারণে আমার বাড়ি ছাড়তে হয়েছে। আমি সিনেমা করেছি, আমার বাড়ি ছাড়তে হয়েছে। আমি লিখেছি, আমার বাড়ি ছাড়তে হয়েছে। আমি যে চলচ্চিত্রটি ঘোষণা দিয়েছিলাম, স্যার আপনারা অনেকে জেনে খুশি হবেন, সেটি হচ্ছে যশোর রোড। আমি 23 সালে ঘোষণা করলাম। 1971 সালে যে 1 কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, সেই বিষয়টিকে নিয়ে আমার এই চলচ্চিত্র, যেটি অ্যালেন গিন্সবার্গের একটি কবিতা আছে, অনেকে জানেন, সেপ্টেম্বর অন যশোর রোড। আমি কিন্তু সেই সিনেমাটার কাজ, আমার স্ক্রিপ্ট, আমার অফিস ভাঙচুর করা হয়েছে 4 তারিখে। আমার সব কিছু ওখানে ফেলে আমি কোনো রকম 2 মাস আত্মগোপনে থেকে, আমার ভাগ্যক্রমে আমার মেডিকেল ভিসা ছিল, চিকিৎসার জন্য এর আগে ছিলাম, যে কারণে আমি এসে নিজেকে রক্ষা করতে পেরেছি। কিন্তু আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আদর্শিক যে বন্ধুরা আছেন, তাই আমি করজোরে সবার কাছে আমি অনুরোধ করব, এটি শুধু বইয়ের প্রোগ্রামের মধ্য দিয়ে নয়, আপনারা সত্যিকার অর্থে মানবিক চিন্তা করে, যে আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বা আপনার চিন্তায় যারা ধারণ করে সেই বাঙালিরা হত্যার শিকার হচ্ছে, আপনারা দয়া করে কোনো রকম রাজনীতি না খুঁজে আপনারা একটু সোচ্চার হন, পৃথিবীর মানুষকে আহ্বান জানান, এই বিপর্যয় থেকে এই কোটি কোটি বাঙালিকে রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আবারও পরম্পরার গৌতম দাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই যে আমার এই বইটি প্রকাশ করেছেন। আমি দাদাদেরকে, বিশেষ করে রবি দিয়ে স্যার আছেন, পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী স্যার, মানস স্যার আছেন, আমার আহ্বানে আমি আর বাপ্পাদিত্য, আমরা 2 বন্ধু মিলে স্যারদের বাসায় গিয়েছি। স্যাররা কিন্তু এক কথায় রাজি হয়েছে। এটা সত্যি আমাদের জন্য পরম পাওয়া। আমি স্যার আবারও প্রণাম জানাচ্ছি আপনাদের, যে আপনারা আমাদের আহ্বানে এসেছেন। এবং আমি জানি না আমি কি লিখেছি বা কি লিখতে পারি, এবং সেটি আপনারা নিশ্চয়ই বলবেন, বিচার করবেন। আর সকলের প্রতি আমি আহ্বান জানাবো, সংলাপটা জারি রাখুন, নিজের সাথে, বইয়ের সাথে, সময়ের সাথে। তাহলে দেখবেন আপনার ব্যক্তিগত জীবন থেকে আধ্যাত্মিক জীবনের সকল সংকট কেটে যাবে। ভালো থাকবেন। আলোচক ও উপস্থিত অতিথিদের মধ্যে গ্রন্থের শিরোনাম ধানমন্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ মূলত একটি প্রতীকী উচ্চারণ। ধানমন্ডি ৩২ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। সেই স্মৃতি, ধ্বংস, ইতিহাসের পাঠ এবং সময়ের পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে লেখক বইটিতে অতীত ও বর্তমানের মধ্যে একটি সংলাপ নির্মাণের চেষ্টা করেছেন। FM শাহিন দীর্ঘদিন ধরে লেখালেখি, চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার সৃষ্টিশীল কাজের অন্যতম বৈশিষ্ট্য ইতিহাস, সমাজ, রাষ্ট্র, মানবিকতা ও রাজনৈতিক বাস্তবতাকে শিল্পের ভাষায় তুলে ধরা। তার নির্মিত চলচ্চিত্র মাইক ইতিমধ্যে মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে কেন্দ্র করে তার অন্যান্য সৃজনশীল কাজও পাঠক ও দর্শক মহলে আলোচিত হয়েছে। প্রকাশক গৌতম দাসের মতে বইটি 2 বাংলার পাঠকের কাছে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি করবে। চমৎকার একটি আলোচনা, একটা বই প্রকাশকে কেন্দ্র করে এত দিক খুলে যাওয়া, এত চোখ খুলিয়ে দেওয়া, এমন অনুষ্ঠান খুব কম হয়েছে বলেই মনে হয়। বিশেষ করে আমরা তো কমই করেছি এমন অনুষ্ঠান। যারা আজকে বললেন তাদের সবাইকে পড়ার পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা।
গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু, বিশিষ্ট ভারতীয় কলামিস্ট, গবেষক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক প্রতিম রঞ্জন বোস। আমার 66-তে জন্ম, তো 71-এর তো ওটা আমার তো একটা ফেইন্ট মেমোরি, কারণ আমি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনে ছিলাম আর সেখানে ব্ল্যাকআউট হয়ে যেত রাত্রিবেলা। আমাদের ওই সমস্ত সাইরেন টাইরেন অ্যান্থেন ছোটোবেলার ইন্ডাস্ট্রিয়াল মেমোরি। শোনো একটি মুজিবরের কণ্ঠে হাজার মুজিবর, তোমার ভাইয়ের রক্তে রাঙানো। তো অংশুমান রায় চৌধুরী, অংশুমান রায় ছিলেন আমাদের একটা বাড়ি ছিল ঝাড়গ্রামে, তো সেখানকার লোক। এনিওয়ে, তো ওটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে। আমার একটা বাংলা বই আছে, সেখানে এই ঘটনাটা আছে। এরপর হচ্ছে আমার বাবা মা দুজনেই ওখানকার। আমার মায়ের বাড়ি খুব অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি ছিল। আমি প্রথম বাংলাদেশ যাই 2010 সালে। তার আগে আমার বাংলাদেশ নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, কারণ আমার মা তার দেশের গল্প বলতে শুরু করলেই আমার বিরক্ত লাগতো। আর আমি প্রথমবার গিয়ে খালি পিজি হসপিটালের সামনে গেছিলাম একবার, কারণ ওখানকার একটা ব্লক নাকি মাদের বাড়ির দেওয়া। আমি বাংলাদেশে ঘুরেছি আমার কাজে, যখন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের সময় আমার যা কাজ, আমার যেভাবে দেখার কথা আমি দেখে নিয়েছি। আর তাছাড়া আমি আমার কোনো পরিবারের বাড়ি টাড়ি কোনো দিন যাইনি। কেন এই কথাটা বললাম? আমি বাংলাদেশকে খুব প্রফেশনালি দেখি। আমার কোনো রকম সেন্টিমেন্ট নেই, এটা আমার একটা প্রফেশনাল আউটলুক। আমি বাংলাদেশকে চিনেছি কারণ বাংলাদেশ তার গ্রোথ অ্যাসপিরেশন থেকে অ্যারাউন্ড, তার আগে একবার একটা হয়েছিল ওই যখন পাইপলাইনের কথা হয়েছিল। সো আমি একটা মডার্ন ইকোনমির অংশ হিসেবে দেখতে চাই। আমার কোনো পাস্ট আমি মনে রাখতে চাই না, কারণ খুঁড়লে পরে যন্ত্রণা বেরোবে, সেটা আমাকে বায়াস্ট করে দেবে। আপনি বললেন, শুরু করেছিলেন যে কেউ কেউ হয়তো খারাপ কথাও বলেছে। কোনো উচ্ছেদ হওয়া কোনো মানুষকে সারা পৃথিবীতে কেউ ভালোবাসে না, আমাদেরও ভালোবাসেনি। বিশিষ্ট লেখক শরবিন্দু সাহা। একটা দেশকে চেনার জন্য তার শব্দকেও চিনতে হয়, তার মাটিকেও চিনতে হয়, তার বৃক্ষকেও চিনতে হয়। যদি আমি পেছন দিক থেকে জিনিসটাকে উপলব্ধি করার চেষ্টা করি, অর্থাৎ রুট থেকে, তাহলে কিন্তু আমরা উপরে কোথায় আলো ফেলছি, কোথায় উচ্চারিত হচ্ছে, কোথায় ভাষা আন্দোলন কীভাবে তৈরি হচ্ছে, কোথায় বঙ্গবন্ধু যখন ৭১-এর যে যুদ্ধ হচ্ছে এবং তার আগে যে ৪৩-এর মন্বন্তর হচ্ছে, তাকে বুঝতে গেলে আমাদের খুব সাধারণ প্রান্তিক মানুষদের চোখ দিয়ে বুঝতে হবে। সে মানুষগুলোকে কিন্তু আমরা চিনি না। আমরা বাংলাদেশের যে আজকে 10 কোটি মানুষ বলা হচ্ছে, তাদের কি সত্যি আমরা চিনি? আমরা শুধু হিন্দু মুসলমান, বাংলাদেশ থাকবে কি থাকবে না, দেশটা আরও টুকরো টুকরো হবে কি না, সেখানে মৌলবাদীরা, তারাই শেষ কথা নয়। মৌলবাদী কখনো শেষ কথা হতে পারে না। আপনারা বাংলাদেশের যদি আম মানুষকে দেখেন, মৌলবাদী সংখ্যা কত? মৌলবাদীকে যারা জেহাদি গোষ্ঠী, তারা কত? তারা কিন্তু সাধারণ মানুষের চিন্তা, লালন এবং চৈতন্যের ধারণাকে তারা ধারণ করতে পারে না। মৌলবাদীরা সাধারণ মানুষের মধ্যে আমরা ভিড়ে ভিড়ে মিশে দেখি, তাহলে দেখতে পাবো সেই ধারণাটা, সেই দেশ অন্য একটা দেশ, সেই দেশে একটা মাধুর্য এখনো পর্যন্ত আছে। যারা এত হতাশ হচ্ছেন, হতাশ হওয়ার মতো কিছু নেই। কারণ একজন কৃষক যেভাবে মুজিব হত্যারকে দেখেন, একজন গ্রাম্য বধূ যেভাবে মুজিব হত্যার আন্দোলনকে দেখেন, বাংলাদেশ হাজার হাজার শরণার্থী যে এবার বাংলায় চলে এসছে, তাদের মরা কান্না এবং তাদের যে যন্ত্রণা এবং সে মায়েদের যে অত্যাচার, সেটা সাধারণ মহিলার চোখ দিয়ে যদি আমরা দেখি, সাধারণ গ্রাম্য কৃষকদের চোখ দিয়ে যদি দেখি, মুটে মজুরদের চোখ দিয়ে দেখি, প্রতিটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দেখি, দেখবেন আর একটা ভাষ্য উঠে এসছে। সে ভাষ্যটা আমরা যেভাবে দেখছি সে এক নয়। অনুষ্ঠানের শুরুতে ও শেষে গান পরিবেশন করেন কমলিকা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।